আমরা প্রথম থেকেই যেটা বলে এসেছি, আজকে সেটা তারা প্রমাণ করছে যে বিজেপি বা বিজেপির বি টিমে গেলে ওয়াশিং মেশিনের কাজ করছে। সেই ওয়াশিং মেশিনের কাজ করার পর ওনার বাড়িতে আর সিবিআই ইডি যাবে না। উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, নিঃশ্বাস নিক। যার যাওয়ার সে যাবে। 2021-এ এই কথাটা বলতে পারতেন, 2024-এ এই কথাটা বলতে পারতেন। উনি 2026-এ যদি দল বিপুল পরিমাণে আসন নিয়ে দল সরকার গড়ত, তখন এদের মুখে এই কথাগুলো শোনা যেত না। আজকে দল সরকারে নেই, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরতে হয়েছে এবং একজনের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করতে হয়েছে। সেটা খুব সহজ টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসকে ধরে রাখেনি যে 1993 সালের পর থেকে 21শে জুলাই করা যাবে না। তারা যদি 21শে জুলাই না করে সেটা তাদের অসুবিধা। আজকে 2026-এ দাঁড়িয়ে 21শে জুলাই করছে, খুব ভালো। ভারতবর্ষের বিভিন্ন যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, সেখানে পুলিশকে কাজে লাগিয়ে লাঠিচার্জ করিয়ে প্রতিবাদের কণ্ঠরোধ করতে চাইছে, প্রতিবাদের ভাষা রোধ করতে চাইছে, বিরোধীদের আটকাতে চাইছে। দীর্ঘদিন মিত্র থাকার কথা ছিল মদন মিত্রর, হঠাৎই শিবির বদলালেন। কিভাবে দেখছেন যারা আপনারা? দেখুন, দেখার কিছু নেই। আমার মনে হয় যে যারা ওই শিবিরে গেছে তাদের বেশিরভাগের মনেই এখনও মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। তো সুতরাং আপনারা জানেন যে সিবিআই ইডি দিয়ে বিভিন্ন মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হচ্ছে এবং আমরা প্রথম থেকেই যেটা বলে এসেছি, আজকে সেটা তারা প্রমাণ করছে যে বিজেপি বা বিজেপির বি টিমে গেলে ওয়াশিং মেশিনের কাজ করছে। সেই ওয়াশিং মেশিনের কাজ করার পর ওনার বাড়িতে আর সিবিআই ইডি যাবে না। উনি সুস্থ থাকুক, ভালো থাকুক, নিঃশ্বাস নিক। আমাদের এখানে নিঃশ্বাস নিতে পারছিল না, প্রবলেম হচ্ছিল। আমি যাতে শ্বাসকষ্ট না হয়, উনি দীর্ঘজীবী হোক, ওনার দীর্ঘায়ু কামনা করি, ভালো থাকুক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাচ্ছেন না বলেই তিনি নাকি শিবির বদলালেন? শুনুন, একটা কথা বলি, যার যাওয়ার সে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 2021-এ এই কথাটা বলতে পারতেন, 2024-এ এই কথাটা বলতে পারতেন। উনি 2026-এ যদি দল বিপুল পরিমাণে আসন নিয়ে দল সরকার গড়ত, তখন এদের মুখে এই কথাগুলো শোনা যেত না। আজকে দল সরকারে নেই, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরতে হয়েছে এবং একজনের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করতে হয়েছে। সেটা খুব সহজ টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে। আমি একটা কথা বলি, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যে যেভাবেই যাক না কেন, কেউ আবার বলছিল শ্বাসকষ্ট হচ্ছে, কাজ করতে পারছে না, কিন্তু তারা এত বছর কাজ করে গেছেন। সুতরাং এই সমস্ত কিছু আমরা খুব একটা গুরুত্ব দিতে চাইছি না, আমরা গুরুত্ব দিতে নারাজ। যে যাচ্ছেন যান। এবং আমাদের নেত্রী কালকে ফেসবুকে বলেছেন, ফেসবুক লাইভ করে বলেছেন যে 21শে জুলাইয়ের আগে পর্যন্ত যে যাবেন চলে যান। কারণ আপনারা জানেন যে নেত্রী যখন দলটা গড়েছিলেন তখন কিন্তু সেই দলে কোনো নেতা ছিল না, সব কর্মী ছিল। সেখান থেকে নেত্রী এমপি করেছেন, এমএলএ করেছেন, মন্ত্রী করেছেন। 2026-এ দাঁড়িয়ে নেত্রী আবার যদি চান, মন্ত্রী করবেন, নেতা করবেন, এমএলএ করবেন, এমপি করবেন কর্মীদের মধ্যে দিয়েই। সুতরাং কর্মীরা আগামী দিনে নেতা হবে এবং আপনারা খুব ভালোভাবে দেখছেন যে যেসব নেতারা যাচ্ছে অন্য শিবিরে, তারা একাই যাচ্ছে, তাদের সাথে কিন্তু কোনো কর্মীরা যাচ্ছে না এবং তারা এলাকায় ঢুকলে কর্মীরা সেখানে বিদ্রোহ করছে। সুতরাং কর্মীদের মন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাবে না। এবং এই কথাটা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে যতটা বিশ্বাস করি, ততটাই বিশ্বাস করে ঋতব্রত শিবির, ততটাই বিশ্বাস করে শুভেন্দু অধিকারী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন থেকে কোনোদিন কর্মীদের এবং বাংলার মানুষকে সরানো যাবে না। 21শে জুলাইকে কেন্দ্র করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের উপর একটা বারংবার অভিযোগ তুলছেন যে আপনারা নাকি চুরি করে এই 21শে জুলাই 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন এবং সেখানে নো আইডেন্টিটি কার্ড, নো ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিপূর্ণ একটা মিছিল নিয়ে গেছিলেন মহাকরণে এবং সেই মিছিলে তৎকালীন সরকার, সিপিএম সরকার গুলিবর্ষণ করে 13 জনের প্রাণ নিয়েছিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসকে ধরে রাখেনি যে 1993 সালের পর থেকে 21শে জুলাই করা যাবে না। তারা যদি 21শে জুলাই না করে সেটা তাদের অসুবিধা। আজকে 2026-এ দাঁড়িয়ে 21শে জুলাই করছে, খুব ভালো। এবং একটা জিনিস, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা শক্তি, সেই শক্তিকে দ্বিখণ্ডিত করার জন্য 3টে-4টে আলাদা করে 21শে জুলাই করতে হয়। আমি তাদেরকে বলবো 3টে-4টে কেন, 30টা 40টা 21শে জুলাই করুন। তারপরেও কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আসবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই করুক, সেটা আগে গান্ধী মূর্তির পাদদেশে হতো, এইবার আমাদের সেটা চুরি করে নিয়েছে গান্ধী মূর্তির পাদদেশ। তো আমাদের বিড়লা প্ল্যানেটোরিয়ামে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখবেন সেখান থেকেই মানুষ হবে। এবং আপনাকে একটা কথা বলে দিই যে ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা করেছিলেন হকার উচ্ছেদের জন্য, তারপরে উনি রাস্তায় নামলেন ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে। উনি কিন্তু কাউকে বলেননি, কর্মীদেরও বলেননি, নেতাদেরও বলেননি, উনি রাস্তায় নেমেছেন। কিন্তু আপনি দেখেছেন সাধারণ মানুষ ওনার সাথে পায়ে পা মিলিয়েছে, সাধারণ কর্মীরা ওনার সাথে পায়ে পা মিলিয়েছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়, শতাব্দীতে একজন নেত্রীর জন্ম হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরে গিয়ে যদি কেউ ভাবে যে তাকে দুর্বল করে দিচ্ছি, আমি স্পষ্টভাবে বলতে চাই, যত সরে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় তত শক্তি সঞ্চয় করছেন এবং আগামীর লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দেবেন।
যখন এর আগে প্রতিবাদে নেমেছিলেন বারুইপুর কাণ্ডকে কেন্দ্র করে আপনাদের একাধিক কর্মীর উপর আঘাত করা হয়েছে এবং সেই জায়গায় কি আবারও কি 21শে জুলাইতে তার পুনরাবৃত্তি করবে? শুনুন, আমরা যে প্রতিবাদে ছাত্র যুব এবং আইটির থেকে যে মিছিলটা হয়েছিল, সেই মিছিল আপনারা জানেন কোর্টের পারমিশন নিয়ে হওয়ার পরেও বিজেপির গুন্ডা বাহিনী আমাদের উপর হামলা চালায়। আমি শুধু বলবো যে এইভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আটকানো যাবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের ইতিহাস আমরা পড়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সাল থেকে বিভিন্ন সময় যবে থেকে দলটা তৈরি করেছেন, বিভিন্ন সময় তার আগে যখন কংগ্রেসে ছিলেন, বিভিন্ন সময় আন্দোলনের মধ্যে দিয়ে তার উঠে আসা। সুতরাং তার সৈনিক আমরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমাদের ভয় দেখিয়ে, আমাদেরকে মারার ভয়, গুলির ভয়, ডিমের ভয়, পাথরের ভয় দেখিয়ে আটকানো যাবে না। আর আমাদের যত আটকাতে যাবে তত আমরা আন্দোলন করব, লড়াই করব, শেষ রক্তবিন্দু দিয়ে। 2 মাসের মধ্যে প্রায় 15খানা ধর্ষণ কাণ্ড হয়েছে এই বাংলায়। আমি একটা কথাই বলতে চাই, আমরা যারা মমতাপন্থী তৃণমূল, আমাদের কোনো শাখা নেই, এবং মমতাপন্থী যারা তৃণমূল তারা অগ্নিমিত্রা পল ধর্ষণ নিয়ে বলেছেন যে বিদেশের মাটিতেও রেপ হয়, এটাকে সম্পূর্ণ বন্ধ করা যায়। অগ্নিমিত্রা পল কি বলেছেন সেটা নিয়ে বলতে গেলে তো অনেক কথা বলতে হয়। একজন মহিলা হয়ে এই কথাটা বলেছেন। আমি শুধু আপনাকে দুটো কথা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ধর্ষণকাণ্ড হওয়ার পর অনেকে রাত দখল করেছিলেন, দিন দখল করেছিলেন, দুপুর সকাল অনেক কিছু দখল করেছিলেন। আমি সেই বুদ্ধিজীবীদের বলবো যে বুদ্ধিটা কোথায় বন্ধক দিয়ে রেখেছে। আজকে দেখবেন এত ছোট ছোট বাচ্চারা ধর্ষিত হচ্ছে এবং ছোট ছোট বাচ্চারা ধর্ষণ করে তাদেরকে মারা হচ্ছে। 15টা ধর্ষণ এই বাংলার বুকে। সুতরাং আপনারা জানেন, এটা আমার কথা নয়, এটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কথা নয়, এটা কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী সেফেস্ট সিটি ছিল কলকাতা, আজকে ভয়ের সিটি হচ্ছে কলকাতা। সুতরাং বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ বুঝছে, এবং বলতে খুব কষ্ট লাগছে, আপনারা বিভিন্ন চ্যানেল থেকে আমাদের কাছে আসছেন, কিন্তু গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ মিডিয়া, সেই মিডিয়া বিক্রি হয়ে গেছে। মিডিয়া কিন্তু ধর্ষণকাণ্ড দেখাচ্ছে না, মিডিয়া কিন্তু হকার উচ্ছেদ দেখাচ্ছে না, কিন্তু মানুষের মনে যে রাগ জন্মাচ্ছে, মানুষের মনে যে ক্ষোভ জন্মাচ্ছে, কোনো রাজনৈতিক দল, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকেও পথে নামার আগে আমি আপনাকে বলছি, সাধারণ মানুষ পথে নেবে, এদেরকে উচ্ছেদ করবে। দিল্লিতে যে অনশন চলছে, সেই অনশনে দেখা গেছে যে আজকে 21 দিন যে অনশনে, সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে এবং সোনাম ওয়াংচুককে তিনি নিয়ে গেছেন। দেখুন, বিভিন্ন শুধু বাংলা দিল্লি বলে নয়, ভারতবর্ষের বিভিন্ন যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, সেখানে পুলিশকে কাজে লাগিয়ে লাঠিচার্জ করিয়ে প্রতিবাদের কণ্ঠরোধ করতে চাইছে, প্রতিবাদের ভাষারোধ করতে চাইছে, বিরোধীদের আটকাতে চাইছে। কিন্তু আমি একটাই কথা বলি, যত আটকানোর চেষ্টা করবে, শুনুন, দেওয়ালে পিঠ থেকে গেলে ঘুরে তো দাঁড়াবই। তার জন্য যদি আমাদেরকে বন্দুকের নলের সামনে দাঁড় করায়, তারপরেও আমরা জয় হিন্দ জয় বাংলা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবো। দীর্ঘ 20 বছর পর তাসলিমা নাসরিন পশ্চিমবঙ্গে আসছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা কীভাবে দেখছেন? ভালো। তাসলিমা নাসরিন একজন লেখক হিসেবে ভীষণ ভালো, আমার ভালো লাগে। উনি আসছেন, ওনাকে ওয়েলকাম জানাই পশ্চিমবঙ্গে, ওনাকে স্বাগতম জানাই পশ্চিমবঙ্গে। ভালো আসুক, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আলাদা করে দেখার কিছু নেই, আসছেন ভালো। আবার এটাও আপনাদের দেখতে হবে, যারা প্রতিবাদ করছে বিজেপির সম্বন্ধে, আসল তথ্য ধরে তুলছে, বিজেপির যে ব্ল্যাক সাইড, সেই ব্ল্যাক সাইড তুলে ধরছে, এরকম অনেকে আবার গায়েবও হয়ে যাচ্ছে। তারা ইউটিউবার হতে পারে, তারা কোনো সংবাদ মাধ্যমের প্রতিনিধি হতে পারে, তারা কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারে। এরকম অনেকে এমনভাবে গায়েব হয়ে যাচ্ছে যে তাদের বাড়ির লোক কেন, পৃথিবীর কোনো মানুষ জানতে পারছে না তারা কোথায়। সুতরাং তাসলিমা নাসরিন আসছে একদিকে যেমন ভালো, যারা বিজেপির বিরুদ্ধে কথা বলবে তারা যেন সুষ্ঠুভাবে থাকে। এটা একটা গণতান্ত্রিক দেশের আমার মনে হয় পরিকাঠামো হওয়া উচিত, যে তারা যেন সুস্থভাবে থাকে। এইটা যেন না হয় যে বিজেপি সম্বন্ধে কথা বললেই, বিজেপির কালো দিকগুলো তুলে ধরলেই তার সেই মায়ের কোলটা খালি হতে হবে। শেষ প্রশ্ন করব, বাকরা মসজিদকে নিয়ে রাজনীতিতে বিতর্ক সৃষ্টি হচ্ছে, বলা হচ্ছে এয়ারপোর্টের মধ্যে যে মসজিদটি অবস্থিত সেটা এবার স্থানান্তরিত করা হবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কয়েক দশক ধরে সেই মসজিদটি ছিল এবং এয়ারপোর্টেরও আগে, তাহলে হঠাৎ করে এত বছর পর সেই মসজিদটি সমস্যা দেখা যাচ্ছে? শুনুন, মানুষের জন্য কাজ করার ইচ্ছা না থাকলে মন্দির মসজিদ নিয়ে পড়ে থাকবে। ধর্ম যেখানে যেখানে পালন হবে, ধর্ম আপনি আপনার ধর্ম আপনার বাড়িতে পালন করেন, আমি আমার ধর্ম আমার বাড়িতে পালন করি। আজকে
একটা চাপিয়ে দেওয়া কালচার যে আমাকে রামনবমীই পালন করতে হবে, আমি দুর্গাপুজো পালন করতে পারবো না, আমি শিবরাত্রি পালন করতে পারবো না, কারণ রামকে ওনারা ভগবান মনে করেন বলে, আর রাম আমাদেরও ভগবান। কিন্তু আমরা ছোটোবেলা থেকে কি দেখেছি, আমাদের বাড়ির যে ঠাকুরের আসন থাকে সেই ঠাকুরের আসনে দুর্গা ঠাকুরের মূর্তি, কালী ঠাকুরের মূর্তি, শিব ঠাকুরের মূর্তি, কিন্তু আপনারা এর আগেও দেখেছেন যে দুর্গাপুজোতে দুর্গা মূর্তি ভাঙা হয়েছে। ওনারা যেটা করবেন সেটাই ঠিক, ওনারা নিরামিষ খেলে আপনারা দেখেছেন মিড ডে মিলে নিরামিষ দেওয়া হচ্ছে। আমাদের বাচ্চাদের যে প্রোটিন, মাছ মাংস ডিমে যে মিড ডে মিলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন যে মিড ডে মিলে প্রোটিন দেওয়া হতো সেই প্রোটিন দেওয়া হচ্ছে না। শুধু বলবো যে এইভাবে একনায়তন্ত্রভাবে এইভাবে বেশি দিন চলবে না, মানুষ রুখে দাঁড়াবে এবং মানুষের যে কণ্ঠ, কজনকে মারবে, কজনকে গুলি দিয়ে চুপ করাবে, কজনের কণ্ঠরোধ করবে, যখন লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ ঘুরে দাঁড়াবে, তখন বিজেপি পালানোর জায়গা খুঁজে পাবে না।